আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। আগামী 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। আজ জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐক্যমত্য হয়েছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি সেগুলো আগামী নির্বাচনের পর সমাধান করা হবে। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আমির খসরু এসব কথা বলেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সেফ এক্সিটের কোনো প্রয়োজন নেই। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্টস। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আগামী দিনে বৈঠকের পর গণমাধ্যমকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র মঞ্চ সহ যে কেউ জোট গঠন ছাড়াও 300 আসনে নির্বাচন করার অধিকার রাখে। যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া। এর বাইরে কোনো আলোচনা নাই। আগামী বাংলাদেশ কীরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয়। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন। এদিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যিনি বলছেন যে সেফ এক্সিট নেওয়ার কথা, তিনিও উপদেষ্টা ছিলেন। তাহলে আপনি তালিকা দিন, কারা অপরাধের সাথে জড়িত, কারা টাকা পাচার করছে, কারা দুর্নীতি করছে। আমরা তো এই সরকারের প্রতি আস্থা রাখতে চাই যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার নিরপেক্ষ সরকার, এই সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিবি হেফাজতে থাকা অবস্থায় তাদের হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে আনাজ সহ 6 জন নিহত হওয়ার মামলায় সাক্ষ্য দেওয়ার সময় তিনি এই তথ্য জানান। জবানবন্দিতে তিনি বলেন, 5 আগস্ট তার চোখের সামনেই পুলিশের গুলিতে 2 জন নিহত হন। বিস্তারিত আব্দুর রহিমের রিপোর্টে। গত বছরের 5 আগস্ট রাজধানীর চাঙ্কারপুল এলাকায় 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ গুলি চালানো পুলিশ ও নির্দেশদাতাদের বিরুদ্ধে সাক্ষী দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জবানবন্দিতে আসিফ মাহমুদ বলেন, 24-এর 5 আগস্ট রাজধানীর চাঙ্কারপুলে তার সামনেই পুলিশের গুলিতে 2 জন নিহত হয়। ঢাকার নাজিমউদ্দিন রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম, সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় 3-4 ঘন্টা। সে সময় পুলিশের গুলিতে আমার সামনেই 2 জন নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়াকুব সহ মোট 6 জন সেখানে নিহত হন। জুলাই আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার নিশ্চিতের দাবিও জানান তিনি। গুমের পরে শত শত মানুষের গুম হওয়া মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। সেটা গতকালকে একটা মাইল ফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ
যেই প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে। আগামী 16 অক্টোবর আবারও ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ। এদিকে গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট 12টি বাহিনীর দপ্তরে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে বুধবার গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুটি পৃথক মামলায় এই 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 1। আব্দুর রহিম, RTV, ঢাকা। আইনি ও রাজনৈতিক প্রতিবন্ধকতা না থাকলেও এনসিপিকে প্রতীক হিসেবে শাপলা না দেওয়ার ব্যাখ্যা দিতে পারেনি নির্বাচন কমিশন। আর এনসিপি প্রতীক হিসেবে শাপলা ছাড়া মানবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে তার নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের ভিন্ন পথ মত বা তাদের জন্য উচ্চাভিলাষ দেখা যাচ্ছে। এজন্য নির্বাচন আয়োজনে কোনো ব্যত্যয় ঘটলে কমিশন দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের সামনে দুইটি পদ্ধতি, দুইটি রাস্তা আছে। একটি হলো ধান বাতিল করা, তারা বাতিল করা, সোনালী আঁশ বাতিল করা অথবা শাপলা দেওয়া। তো আমরা আশা করি যে আমাদের যারা ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সাথে এই বিষয়ে ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না হোক। সুতরাং আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা পাবো। সংকট আছে, সামনে আরও আসছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে প্রেস ইনস্টিটিউটে প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এই বিষয়ে মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের সহিংসতা কম হয়েছে। ততটা ভায়োলেন্স হয়নি যতটা হবার কথা ছিল। তবে রাজনৈতিক অসাবধানতার কারণে মব ভায়োলেন্স আর জুলাই গণ অভ্যুত্থান মানুষের কাছে সমান হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, মবক্রেসি আমাদের ব্যর্থতা সামাল দেয়া যায়নি। শেখ হাসিনার সময় যেসব ন্যারেটিভ তৈরি করা হয়েছিল তেমনটাই আবারও হচ্ছে বলেও মনে করেন তথ্য উপদেষ্টা। 8 আগস্টে এই ভুল আমি স্বীকার করে নিচ্ছি আজকে যে 8 আগস্টে যখন 8 আগস্ট বা 6 আগস্ট হবে, সজীব ওয়াজেদ জয় উনি কিন্তু একটা স্ট্যাটাসে দিয়েছিলেন মবক্রেসি শব্দটা। আজকে বাংলাদেশে ঘুরে ফিরে ওই শব্দের ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ, নিয়ে যাওয়ার সম্ভব হয়েছে। এটা আমাদের একটা ব্যর্থতা আমি স্বীকার করে নিচ্ছি এবং আমরা এখানে অনেক কিছু হয়তো সামাল দিতে পারি। জাতীয় সংসদে পাশ হওয়া আইনের 99% সরকারি দলের। দেশের ইতিহাসে সরকারি দলের বাইরে সংসদ সদস্যদের প্রস্তাবিত আইন পাশ হয়েছে মাত্র 9টি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। জাতীয় সংসদ আইন প্রণয়ন নয়, বরং আইন পাশের জায়গা হয়ে গেছে বলেও জানান তিনি। বর্তমান সংসদীয় কাঠামোতে জবাবদিহিতা নেই। জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে নতুন করে উচ্চকক্ষ ব্যবস্থা কাজে আসবে না, উল্টো নিম্নকক্ষ দুর্বল হয়ে পড়তে পারে বলে জানানো হয় সিপিডির আলোচনায়। ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংবিধান সংশোধনের কথা জানান বক্তারা। সংস্কৃতি, পলিটিক্যাল ডায়নামিক্স যেটি রয়েছে এটি এমনতর যে এখানে সংখ্যাগরিষ্ঠ দল সবসময় ডমিনেট করছে এবং বিরোধী দল সেখানে কোনো জায়গা পাচ্ছে না। আইন প্রণয়নের যে কাঠামো, সেই কাঠামোটি কতটা ভাইব্রেন্ট এটি বোঝার দরকার আছে। এটা কি শুধুই সরকারি দলের আইন প্রণয়ন কাঠামো, নাকি এখানে প্রাইভেট সেক্টর বিল বা বিরোধী দলও সেখানে আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারে বড়ভাবে, সেটা এখানে দ্বিতীয় দিক দেখা। দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এর অংশ হিসেবে সম্প্রতি সংস্থাটি সব বিমানবন্দরে বেশ কিছু নির্দেশনা জারি করেছে। লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর এই সতর্কতা জারি করা হয়। বেবিচকের সদস্য এয়ার কমোডোর আবু সাইদ মেহবুব খানের স্বাক্ষরিত এই নির্দেশনা পত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান, সিভিল এভিয়েশন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। দুর্বল বেসরকারি 5টি ইসলামী ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত এই শরিয়া ভিত্তিক ব্যাংক স্থাপনের জন্য 20,000 কোটি টাকা সহায়তা দেবে সরকার। বিস্তারিত আলবানের খানের রিপোর্টে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিকে একীভূত করে একটি ব্যাংক করার অনুমোদন দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। বৈঠকের বিস্তারিত নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 5টি ব্যাংক একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক এটা বলা হয়েছে, আর একটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। পরিশোধিত মূলধন হিসাবে আনুমানিক 35,000 কোটি টাকার প্রয়োজন হবে। 15,000 কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা যেতে পারে এবং অবশিষ্ট 20,000 কোটি টাকা সরকার মূলধন হিসাবে প্রদান করতে পারে। এই সময় আগের ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কুখ্যাত যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, সেই আইনের অধীনে যেই তদন্তগুলো সাবমিট হয়ে গেছে কিংবা যেই রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা আসলে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আজকে একটা সংশোধনী উঠিয়েছি। আমি মনে করি যে এর মাধ্যমে আওয়ামী লীগের যে ডিএসের যে নিপীড়ন, এই নিপীড়নের শতভাগ সমাপ্তি হবে। এছাড়াও সামাজিক মাধ্যমকে আদালত কোনো নির্দেশনা দিলে সেটি মানতে হবে, অন্যথায় শাস্তির বিধান করা হয়েছে। যদি মেটা বা ফেসবুককে কোনো নির্দেশনা দেয়, তাহলে এখন থেকে তার সেটা মানার একটা আইনি বাধ্যবাধকতা এই আইনের মাধ্যমে রচনা করা হয়েছে। উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ও ব্যক্তিগত উপাত্ত অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয় বৃহস্পতিবারের এই বৈঠকে। এছাড়া আমানত সুরক্ষা অধ্যাদেশ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ ছাড়াও কয়েকটি আইনের অনুমোদন দেওয়া হয়। আলোয়ান খান, RTV, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন FBCCI মহাসচিব মোহাম্মদ আলমগীর। 1 বছরের কাছাকাছি সময় ধরে পলিসি রেট 10-এর ঘরে, ফলে কর্পোরেট ঋণে সুদ হার 12 থেকে 13%, ব্যক্তি ঋণে সুদের হার 15-এর কাছাকাছি। এমন বাস্তবতায় বৃহস্পতিবার গভর্নরের সাথে দেখা করেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন FBCCI মহাসচিব। জানান, আগামী অর্থ বছরে ব্যাংক ঋণ সুদ হার কমানোর আশ্বাস দিয়েছেন গভর্নর। হ্যাঁ, ওইটা তো এখনো বলবৎ আছে। এটা আমরা বলেছি যে আপনারা ইন্টারেস্ট রেট না নেন, কারণ যারা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন্টারেস্ট রেট যদি থাকে তাহলে এটা তো অ্যাকুমুলেট করলে সে তার ইন্টারেস্ট দিয়ে শেষ করতে পারবে না। ইন্টারেস্ট রেটের ব্যাপারে আমরা বলেছি, উনি আমাদেরকে এই আশ্বাস প্রদান করেছে অতি সত্ত্বর এটা কমে আসবে এবং আশা প্রকাশ করেছে এটা নেক্সট সিঙ্গেল ডিজিটে চলে আসবে আগামী ফিসক্যাল ইয়ারের ভিতরে। 2024-25 অর্থ বছরের সাময়িক হিসেবে জিডিপি প্রবৃদ্ধি কমেছে 3.69%। 2023-24 অর্থ বছরে প্রবৃদ্ধির এই হার ছিল 4.22%। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। কোয়ার্টারলি প্রবৃদ্ধির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, গত অর্থ বছরের চতুর্থ কোয়ার্টার অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক হিসেবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 3.35%, যা দ্বিতীয় কোয়ার্টারে ছিল 4.86%। তুলনামূলক প্রবৃদ্ধি কমেছে চতুর্থ কোয়ার্টারে এসে। বিবিএস এর প্রতিবেদন আরও বলছে, সাময়িক হিসেব অনুযায়ী গত প্রান্তিকে চলতি মূল্যে জিডিপির আকার ছিল 14,40,000 কোটি টাকা, যা 2023-24 অর্থ বছরের একই সময় ছিল 13,18,000 কোটি টাকা। রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে বোরকা পরে দুর্ধর্ষ স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। রাত 3টার দিকে শম্পা জুয়েলার্স নামের দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরি হয়। সিসি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের 2 জন সদস্য জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যায়। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। মালিবাগের ফরচুন শপিং মলে রাত 3:07 শম্পা জুয়েলার্সের সামনে আসে বোরকা পরিহিত 2 যুবক। প্রায় 30 মিনিটের চেষ্টায় দোকান ভেঙে ভেতরে প্রবেশ করে। 5 ভরি স্বর্ণ লুট করে নিয়ে ঘটনাস্থল ছেড়ে যায় 4:01 চোরেরা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, ভোরের দিকে সিকিউরিটি গার্ড তাকে কল দিয়ে চুরির কথা জানায়।
তার অভিযোগ, মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের সংশ্লিষ্টতায় স্বর্ণ লুট হয়েছে। সকালে 6টা সাড়ে 6টা বাজে দারোয়ান আমাকে ফোন দেয় যে আপনার দোকানে একটু সমস্যা হয়েছে, আপনি দোকানে আসেন। আমি দোকানে এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই। আমার 400 ভরি গোল্ড ছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা ছিল এবং ক্যাশ টাকা আসলো 40,000 টাকার মতো। ভিডিও দেখা যেতে তারা মার্কেট দিয়ে ঘুরছে। মার্কেট দিয়ে যেহেতু ঘুরছে তাহলে দারোয়ান কি করছে? নিশ্চয়ই দারোয়ান জানে। এ ঘটনার পর মার্কেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দোকান মালিক সমিতির দাবি, এমন চুরির ঘটনা এবারই প্রথম। মার্কেটের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। রাত্রেবেলা আমাদের 4-5 জন লোকজন ছিল, আমি এখনো জিজ্ঞাসা করতে পারিনি ওদেরকে। আমার আরো কিছু সিসি ক্যামেরা দেখতে হবে, আমার পার্সোনাল কিছু সিসি ক্যামেরা, ওরা কি করতেছে, ওরা কোন জোনে থাকে। চাকরিতে যারা আছে তারা সবাই প্রেজেন্ট, এরকম কেউ নাই যে কালকে রাত্রে থেকে মিসিং। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে পুলিশের বিভিন্ন ইউনিট। সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পরে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, সিসি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। মার্কেটের দোকান মালিক সমিতি ও নিরাপত্তা প্রহরীরাও নজরদারিতে রয়েছেন। মার্কেটের যারা কর্তৃপক্ষ আছে সবার সাথে, ইভেন সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সবাই আমাদের নজরদারিতে আছে, বা তাদের সবার কথাই আমরা শুনবো। সবার অ্যাঙ্গেলেই আমরা চেষ্টা করব, সবকিছু অ্যাঙ্গেল যেন আমরা কভার করতে পারি। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটে 125 ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। রাকিব হাসান, RTV, ঢাকা। বিদেশে কর্মসংস্থানের নামে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবানে যুক্ত বাংলাদেশের অন্তত 25 তরুণ দারিদ্র্য ও ধর্ম ভিত্তিকে ব্যবহার করে কৌশলে তাদের পাচার করেছে একটি চক্র। নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ। তবে এ থেকে রেহাই পেতে সামাজিক ও পারিবারিক সচেতনতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। 26 সেপ্টেম্বর রাতে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়া ও কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন তেহরিক-ই-তালিবানের 17 সদস্য। তাদেরই একজন বাংলাদেশের মাদারীপুর জেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালী গ্রামের তরুণ ফয়সাল মোড়ল। সঙ্গে থাকা আইডি কার্ড ও অন্যান্য ডকুমেন্ট দেখে তার পরিচয় নিশ্চিত হয় সেখানকার নিরাপত্তা বাহিনী। এমন খবরে বাঘহীন বাবা আব্দুল আওয়াল মোড়ল সহ পরিবারের সদস্যরা। হিসাব মেলাতে পারছেন না প্রতিবেশীরাও। ও তো কেমনে বিদেশে গেল জানি না, যেদিন গেছে পরদিন শুনি ও ডুবাই গেছে গা। শুধু ফয়সালই নয়, এমন আরো 3 জন নিহত হওয়ার তথ্য রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে। পাকিস্তান ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জিহাদে তাদের জড়িয়ে পড়ার খবরে উদ্বিগ্ন অ্যান্টি টেররিজম ইউনিট। আমরা আসলে অন্যান্য গণমাধ্যমের সাহায্যে আমরা জেনেছি বা অ্যান্টি টেররিজম ইউনিট জেনেছে যে এরকম একটি ঘটনা পাকিস্তানে ঘটেছে। তো সেটা সংক্রান্তে আমাদের এটিউর পক্ষ থেকে আমরা তথ্য সংগ্রহ করছি। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সামাজিক ও পারিবারিক সচেতনতার বিকল্প নেই। জীবন নির্বাহের জন্য যে প্রয়োজনীয় অর্থ, সেই অর্থ প্রদান করে তাকে নানাভাবে প্রলুব্ধ করে, নানাভাবে প্ররোচিত করে। তরুণদের জন্য একটি নিশ্চিত ভবিষ্যতের রূপরেখা যদি তৈরি করতে না পারে, অনাকাঙ্ক্ষিত প্রক্রিয়ার সাথে বা বিপ্লব বা এই কোনো মতাদর্শ প্রতিষ্ঠার কাজে এই ধরনের উগ্রতার সাথে সম্পৃক্ত হবে। বাংলাদেশের এ তরুণরা কাদের প্ররোচনার শিকার হয়ে কথিত জিহাদে জড়াচ্ছে তা জানতে পারছে না পরিবারের সদস্যরাও। তাদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে পুলিশের বিশেষ শাখা অ্যান্টি টেররিজম ইউনিট। আব্দুর রহিম, RTV, ঢাকা। রোববার থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। মাসব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত প্রায় 5 কোটি শিশু কিশোরদের এই টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের টিকাদান নিজ নিজ প্রতিষ্ঠানে, অন্যান্যদের ইপিআই টিকাদান কেন্দ্রে বিনামূল্যে দেয়া হবে। সচিবালয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। কার্যকর ও নিরাপদ হওয়ায় নির্দ্বিধায় সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান বিশেষ সহকারী। কেউ কোনো টাকা আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টাইফয়েড রোগের চিকিৎসায় সাধারণত অনেকগুলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, যেগুলো পর্যায়ক্রমে তার কার্যকারিতা হারাচ্ছে।
তো এই টিকাদানের মাধ্যমে যদি টাইফয়েড রোগীর সংখ্যা কমে, এর ফলে এই প্রতিরোধী জীবাণুর উদ্ভব সেটাও অনেক বেশি স্লো হবে এবং তার ফলে অ্যান্টিবায়োটিকগুলো তার কার্যকারিতা সংরক্ষণ করতে পারবে, যেগুলো শুধুমাত্র টাইফয়েডেই না, সেগুলো অন্যান্য রোগেও আসলে ব্যবহার উপযোগিতা থাকবে তখন। অতএব আমরা আশ্বস্ত করতে চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এটা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এটার মান সম্পর্কিত বিষয় নিশ্চিত করা হয়েছে, এরপরই এটা আমাদের জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।